This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আজকে বিহারের নির্বাচনের যে দু দফায় ভোট হয়েছিল, যে 6 আর 11, আর 14 তারিখ যেভাবে বিহারের রেজাল্ট আমরা দেখলাম, তাতে আমরা সত্যি সত্যি এতটা মিরাকেল হবে বা নীতিশ কুমারজি এইভাবে নিজের দলকে এতটা শক্তিশালী করতে পারবে, এটা ধারণার বাইরে ছিল। পাশাপাশি বিজেপি যে প্ল্যান মাফিক নীতিশ কুমারকে সামনে রেখে তার যে জোট, সেই জোটকে এমনভাবে আগিয়ে নিয়ে গেছে যেটা আমাদের এনডিএ বিরোধী যে জোট আছে সেই জোটের মূল মাথা রাহুল গান্ধী, তারপরে বিহারে যাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হয়েছিল তেজস্বী যাদব, তাদের যাদব সম্প্রদায়ের ভোট, তাদের পাশাপাশি পিছলে বর্গের যে সমস্ত মানুষ ওখানে বসবাস করে, সর্বোপরি কংগ্রেস এবং আরজেডি দীর্ঘদিন ধরে যেটা মুসলিমদের যে নিজস্ব ভোট ব্যাংক বলে তারা দাবি করত, আজকের রেজাল্টের নিরিখে এটা বলাই যেতে পারে যে মুসলিম ভোট ব্যাংক কারো পৈতৃক সম্পত্তি না। বিহার সেটা বুঝিয়ে দিল। মুসলিমরা কাউকে যেমন পুরোপুরি সাপোর্ট দিয়ে সরকারে আনতে পারে, আবার প্রয়োজন পড়লে তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে, তাদের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা চালালে, তাদের সঙ্গে দ্বিচারিতা করলে তারা কখনো কখনো তাদের সমুচিত শিক্ষা দেওয়ার জন্য এইরকম একটা ভোটের রায়ও হতে পারে। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বিজেপিকে মুসলিমরা ভোট করেছেন, না হলে এত বড় ধস কিভাবে নামতো? তাহলে বিজেপি সম্পর্কে, বিজেপি যে অচ্ছুত, এইটা কি মুসলিমদের কাছে সরে যাচ্ছে বিষয়টা? দেখুন, বাংলার যে মুসলিম ভোট সেটা এখনও বিজেপির কাছে অচ্ছুত হয়ে আছে, এবং আমাদের নেত্রী বাংলার তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের কাছে আজও মুসলিমদের গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু সমস্যাটা হলো যে মুসলিমরা যখন বিহারের ক্ষেত্রে মত পরিবর্তন করছে, আগামী দিনে শাসক দল বা আমার তৃণমূল কংগ্রেস দল নেতৃত্ব সতর্ক না হলে তার প্রভাব বা তার এই বিহারের রেজাল্টের যে ফলাফল, সেটার কিছুটা হলেও যে আঁচ আমাদের বাংলার রাজনীতিতে পড়বে, এটা বলাই বাহুল্য। কুণাল ঘোষ আপনাদের দলের মুখপাত্র, তিনি বলছেন যে বাংলার সিচুয়েশন সম্পূর্ণ আলাদা, বিহারের সিচুয়েশন আলাদা, বিহারের কোনো প্রভাব বাংলায় পড়বে না। মুসলিম ভোট ব্যাংকের নিরিখে এই আজকের এই রেজাল্টটা কি বাংলায় কোনো প্রভাব দেবে? দেখুন, কুণালবাবু অনেক সময় অনেক কথা বলেন। কুণালবাবু একটা বিজ্ঞ লোক। কুণালবাবুর কোনো কথাকে আমি কাউন্টার করতে যাব না, কিন্তু কুণালবাবুরা কলকাতায় বসে যে সমস্ত স্টেটমেন্টগুলো করেন, আমি বলবো যে 30% মুসলিম ভোটার বা আমজনতা, তাদের মনের মধ্যে কী চলছে, তারা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এখনও তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আগ্রহী আছে। কিন্তু তাই বলে গোটা সম্প্রদায়কে যদি অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়, তাচ্ছিল্য করা হয়, তাহলে তারাও যে বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে। আজ বিহার এর রেজাল্ট সেটা একবার প্রমাণিত।
হুমায়ুন দা, আপনার কাছে প্রশ্ন যে আপনি তো দলের সঙ্গে আছেন তাও অনেক দিন ধরে, এর আগে কংগ্রেস করেছেন, তা এই যে একটা বিহারের নির্বাচনের পরে যে বাংলার ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে সামনেই, এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার ভূমিকা কি থাকবে? আপনি আরও এককাট্টা হয়ে দলের পাশে দাঁড়াবেন যাতে মুসলিম ভোট ব্যাংকে কোনো প্রভাব না পড়ে? আপনাদের মতো নেতারা পাশে থাকলেই তো তৃণমূল আরও ভালো করবে। নিশ্চয়ই মুসলিম কমিউনিটির ভোট যাতে অন্য কেউ থাবা বসাতে না পারে, তারা যাতে সঠিক জায়গায় ভোটটা দিতে পারে এবং তাদের মর্যাদা বা তাদের যে ন্যায্য অধিকার ভোট দেওয়ার পরে সরকারি দলের কাছে সেটা যাতে আদায় করতে পারে, আমরা অবশ্যই সজাগ থাকব এবং সক্রিয় হব। পাশাপাশি বাংলার রাজনীতির যে বাতাবরণ, এখানে বিজেপি যেভাবে বিগত 2021-এ চেষ্টা করেছিল, তখন তারা সাকসেস হয়নি। তার একটাই কারণ ছিল, তখন এনআরসির একটা ভীতি মুসলিমদের মধ্যে কাজ করেছিল। সেই এনআরসির ভিত্তিতে গোটা মুসলিম সম্প্রদায় পুরোপুরি বিজেপির এগেনস্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সরকারে ছিলেন, তিনার প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে তারা বিরাটভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিলেন। কিন্তু মনে রাখতে হবে, আগামী দিনে সেই এনআরসির ভীতিটা মানুষের মধ্যে থেকে অনেক উবে গিয়েছে, অনেক সরে গিয়েছে। কিন্তু তৃণমূল তো বলছে যে এসআইআরই আসলে ঘুরপথে এনআরসি। এসআইআরটা এনআরসি ওনারা বলছেন, ওনাদের বলাতে আমি তো কোনো সমালোচনা করতে চাইছি না, কারণ তেনারা অনেক বিজ্ঞ। কথা বলছেন, আতঙ্কের কোনো বিষয় নাই, এনআরসি আতঙ্কের কোনো বিষয় নাই। এনআরসি হতে দেব না বলা হয়েছিল, তাই তো? কিন্তু 12টা রাজ্য সহ এই বাংলাতেও তো এনআরসি হয়েছে। আর ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে মাত্র, কিন্তু এই সরকারের এসআইআর ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে মাত্র 12টি রাজ্যের সঙ্গে সঙ্গে বাংলাতেও এসআইআর চলছে। সেই এসআইআর একটা টাইমে বলা হলো এসআইআর আমরা হতে দেব না বা মানব না, কিন্তু মানতে হলো। এবং এসআইআরের যে বিএলও বুথ লেভেলের যে অফিসার, সেটা কি দিল্লির সরকার দিয়েছে না এই রাজ্যের সরকারকে দিতে হয়েছে? আজকে যে 80,000-এর উপর যে বুথ, আমরা এসআইআর প্রসঙ্গে পরে আলোচনা করব। আমাদের কাছে সবথেকে বড় আলোচ্য বিষয় আজকে বিহার নির্বাচনের পর মুসলিম ভোট ব্যাংক এবং তার মনস্তত্ত্ব। মুসলিম ভোট ব্যাংকের মনস্তত্ত্ব, একদিন যেটা মনে করা হতো মুসলিম ভোট ব্যাংক মানেই কংগ্রেসের, পরবর্তীকালে বিহারের মতো জায়গায় তা আরজেডির কাছে ছিল। এখানে যেমন মুসলিম ভোট ব্যাংক বিগত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে, কিন্তু বিহারের এই আজকের এই যে রায়, এই রায়ের পর মানে এই মুসলিম ভোট ব্যাংক নিয়ে মানে তো নতুন করে ভাববার বোধহয় অবকাশ আছে। 34 বছরের যে বাম জামানা, সেটা মূলত মুসলিমরা একতরফাভাবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে সরকার 34 বছর চলেছিল, মুসলিমরা তাদের পাশে ছিল বলে এই 34 বছর তারা সরকারে ছিল। হিন্দু কমিউনিটি এটা মেজরিটি এখানে, তো তারা তো নেতৃত্ব দিয়েছে। তাদের সঙ্গে মুসলিম কমিউনিটির ভোটাররা সরাসরি বামফ্রন্টের সঙ্গে ছিল বলেই জন্য যেদিন তারা সরে এসছে 2011-তে, কংগ্রেস এবং টিএমসি জোটকে যেদিন আত্মবিশ্বাসের সঙ্গে যেদিন সমর্থন করেছে, সেদিন 34 বছরের সরকারটাও মুখ থুবড়ে পড়েছে। তারপরে তিনবার হ্যাট্রিক করেছে আমাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। কিন্তু এটা মনে রাখতে হবে যে যাদেরকে এত সাপোর্ট যারা দিচ্ছে, তাদের জন্য তো নেতৃত্বকে ভাবতে হবে, তাদের জন্য তো আগামী দিনে এটাকে ইনশোর করতে হবে যে আমরা তোমার সঙ্গে আছি। আর কেন বলছেন নেতৃত্ব কি ভাবছে না? নিশ্চয়ই ভাবছে, কিন্তু ভাবার মতো করে ভাবতে হবে। আমি এটাই আবেদন করব যে তাদেরকে শুধু উপর বলবো, ইউজ অ্যান্ড থ্রো করব, তাদের ডিপলি যে সমস্ত ডিমান্ডগুলো তাদের সামাজিকভাবে আছে, সে অনেক কিছু ইস্যু আছে। হুমায়ুন কবির বলেছিলেন যে ডিসেম্বর মাসে তিনি নতুন দল করবেন। আজকে বিহারের নির্বাচনের পরে
সেই আপনার কি ভাবনা? আমি এখন এই ব্যাপারে আর কোনো রিপিট করছি না। যখন আপনার বিদ্রোহ পর্ব শেষ হয়েছে আমরা বলতে পারি? মোটেই না। বিদ্রোহ যে কারণে করা হয়েছিল সেই সব কারণগুলো এখনও প্রেজেন্ট আছে, এখনও মজুত আছে। তো সময় অনেক আছে। আজকে 14 তারিখ, আমি 22 তারিখ বলেছি, 22 ডিসেম্বর, তার মানে এখনও 1 মাস 7 দিন। তো 1 মাস 7 দিনে টোটাল বিহারের ভোট পর্ব হলো এবং তার রেজাল্ট আউট হয়ে গেল। তো আমাদের ভোট তো এপ্রিলে, তো বাংলার ভোট এপ্রিলে। আমি যে সমস্ত ইস্যুগুলো নিয়ে সোচ্চার হয়েছি, আজও সেই ইস্যু প্রেজেন্ট আছে। আজও সেই মুসলিম সম্প্রদায়ের কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় তাদের নিয়ে নিশ্চয়ই গুরুত্ব দেওয়া হয়েছে। আবার কিছু কিছু জায়গায় তারা ওয়াকফ নিয়ে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার তাদের মেজরিটি থাকার সুবাদে যেভাবে তাদের মর্জি মোতাবেক অ্যামেন্ডমেন্ট করেছে, সেইটার বিরোধিতা করতে গিয়ে মুসলিম জনতা যেভাবে হ্যাকেল হয়েছে, তারা আন্দোলনটুকু করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তাদের এই মাদ্রাসা, রাজ্যের অনেকগুলি মাদ্রাসা যেটা আনএডেড, একটা দফায় 235 আর একটা দফায় 338, এই দুটো দফায় আনএডেড মাদ্রাসাটাকে যেভাবে স্যাংশন দেওয়া হয়েছে, এই আনএডেড, আন কথাটা উড্র না করলে, এডেড শব্দটা ব্যবহার না করলে মুসলিমরা সেই এডেডের যে সফলতা, আন থাকলে যেটা তারা এখনও কোনো কিছু সুবিধা পাচ্ছে না, এমনকি মিড ডে মিলটাও পায় না, এমনকি যারা সেই স্কুলগুলার শিক্ষক বা ছাত্র ছাত্রী তারা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। এই সবগুলা সমাজের একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে সেই সবগুলা যাতে সঠিকভাবে তাদের দাবিগুলা বিবেচনা করে, তখন নিশ্চয়ই, এবং মুর্শিদাবাদ সর্বোপরি, ওয়েস্ট বেঙ্গলে যে 35% মুসলিম বাস করে, তার মধ্যে সব থেকে গরিষ্ঠতা বা পার্সেন্টেজ দিক থেকে হাইটে আছে মুর্শিদাবাদ। 72% মুসলিম মুর্শিদাবাদে বাস করে। তারপরে মালদা, সেটা হয়তো 54%। তারপরে কেউ 50%, কেউ 48%, কেউ অ্যাভারেজ আপনারা জানেন যে 35% মুসলিম এই বাংলাতে বসবাস করে। তাহলে তাদের পার্সেন্টেজ অনুযায়ী না পারুক, টোটাল রেশিও অনুযায়ী না করতে পারুক, ক্যাবিনেটে জায়গা দেওয়া থেকে শুরু করে তাদের বিভিন্ন উন্নয়নমূলক যে সমস্ত স্টেটের চেয়ারম্যানগুলো রয়েছে, সামাজিক যে সমস্ত কাজকর্মগুলো মুসলিমদের রয়েছে, সরকারকে তো সেটাকে ব্যালেন্স করে করতে হবে। কি বলছেন, সরকার ব্যালেন্স করছে না? করছে, কিন্তু মুসলিমরা সেই জায়গাটাতে খুশি নেই। আমি একজন মুসলিম সম্প্রদায়ের, মানে কি হিসেবে খুশি নেই আপনি? আপনার রাজনৈতিক অ্যাসপিরেশনের জায়গা থেকে খুশি নেই, না কমিউনিটি খুশি নেই, কোনটা? কমিউনিটির লোকরাই খুশি নেই, যারা তাদের বলার কোনো জায়গা নেই, স্কোপ নেই, যে তাদের কথা বলি। মালদা মুর্শিদাবাদের অনতি দূরে বিহার, বাংলা লাগোয়া পূর্ণিয়া, এই সমস্ত জায়গায় মিমের উত্থান দেখা গেছে। তারা প্রায় 4-5টা আসনে এগিয়ে আছেন ইতিমধ্যে। তো এই মিম তো পশ্চিমবঙ্গেও নির্বাচনে, বিধানসভা নির্বাচনের আগে এসেছিল, হয়তো সামনের নির্বাচনেও আসবে। তা এই নিয়ে আপনার কি? দেখুন, মিমের যিনি মেন নেতা আসাদুল্লাহ ওয়াইসি সাহেব, তিনি একজন হায়দ্রাবাদ বাসিন্দা এবং তিনি পেশায় বিরাট বড় অ্যাডভোকেট, সুশিক্ষিত মানুষ। তিনার ওই নন বেঙ্গলি যে তকমাটা, অর্থাৎ তিনি হায়দ্রাবাদ বাসিন্দা এবং বিহারটাও নন বেঙ্গলি মুসলিম, এদের কাছে তিনার যে গ্রহণযোগ্যতাটা আছে, বাংলায় সেই গ্রহণযোগ্যতা তিনি দেখাতে পারবেন না। বিক্ষিপ্তভাবে নিশ্চয়ই তিনি চেষ্টা করছেন, কোথাও কোথাও মিমের কিছু কর্মী আবেগপ্রবণ হয়ে তাদের নিজেদের দল মনে করে
আসাদুল্লাহ ওয়েসির কাছে থাকলে আমরা অনেক কিছু করতে পারবো, এটা কেউ কেউ মনে করছে। এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বিগত ইলেকশনেও তারা আমার এগেনস্টে মিম প্রার্থী দিয়েছিল। সাজ্জাদ হোসেন বলে একটা ছেলে, সে আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ছেলে, শিক্ষিত ছেলে, সে অনলি ফর 5,500 ভোট পেয়েছে 2021-এ আমার বিধানসভায়। তাহলে মিম বাংলায় ফ্যাক্টর হবে না? মিম বাংলায় ফ্যাক্টর হবে না। হুমায়ুন কবির যে বলেছিলেন যে তিনি তার নতুন দল করে আইএসএফ এবং অন্য বাম কংগ্রেসের সঙ্গে জোট করবেন, সেটা তো আমাদের বাংলার মুসলমানদের, বাঙালি মুসলমানদের নেতা আমরা, তাই আমরা সেই দাবি করছি। এটা কোনো নন বেঙ্গলি নেতা এসে বিহারের গয়া থেকে এসেও তার গ্রহণযোগ্যতা হবে না, হায়দ্রাবাদ থেকে এসেও সে মেন নেতা থাকলে তাকে উপযুক্ত নেতা মানতে পারবে, কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে না।